ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 12 এর যে নিউ সিলেবাসে 4th সেমিস্টারের প্রথমে যেটা আছে এডুকেশনের শিখন বা লার্নিং, সবচেয়ে কমন জিনিস এই জিনিসটাই আমাদের এসএলএসটিতে রয়েছে। এই জিনিসটা আমরা সেট এডুকেশনে পাবো বা অন্য যে কোনো এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বিষয়টা শিখন বা লার্নিংকে বাদ দিয়ে হতে পারে না, আমাদের সবাইরই জানা। কিন্তু আবার যে সমস্ত ছোট ভাই বোনেরা যারা 12 এইচএসের জন্য রয়েছে তাদের আমি কথা দিয়েছি যে 12-এর আমি 4th সেমিস্টার কভার করব। তার সাথে সাথে আমি যেটা বলেছি যে টেট আসছে, সেই টেটের সিলেবাস সহ শুরু করে সেটের যতটা সম্ভব আমি ক্লাসগুলো রেডি করব। এই বিষয় যেটা আমি পড়াচ্ছি এটা কিন্তু কমন। শিখন বা লার্নিং, শিখন কি? সাধারণভাবে আমরা শিখন কথাটা আসলে আমাদের মনে হয় যেন বিশেষ একটা বইপত্র পড়ে মুখস্থ করে জ্ঞানী পণ্ডিত হয়ে যাওয়াটাই বোধহয় শিখন টিখন, এরকম একটা ব্যাপার সাধারণ ধারণায় চলে আসে। আসলে কি তাই? আমাদের শিক্ষা বিজ্ঞানে শিখন অর্থাৎ লার্নিং, এই লার্নিং কথাটাকে কিন্তু অন্য অনেক ব্যাপক অর্থে দেখানো হয়। যে কোনো কিছু শেখাকেই বলা হচ্ছে শিখন। অর্থাৎ একজন শিশু জন্মের পর থেকে আমৃত্যু সে যা কিছু শিখছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ, একজন ব্যক্তি যা কিছু শিখছে তাই হচ্ছে শিখন। এই শিখনের সাথে বইপত্র, স্কুল, কলেজ এর কোনো সম্পর্ক নেই। সেটা শিক্ষা, তার একটা ধরন। কিন্তু শিখন হচ্ছে আমি জন্ম পর থেকে যা কিছু শিখছি, প্রতিনিয়ত আমরা কিছু শিখে যাচ্ছি, যখনই প্রয়োজন হচ্ছে তখনই শিখছি। অর্থাৎ একটা শিশু সে হাত পা ছোড়া শিখছে, দাঁড়ানো শিখছে, হাঁটতে শিখছে, দৌড়ানো শিখছে, সাইকেল চালানো শিখছে, নিজে হাতে খেতে শিখছে, কথা বলা শিখছে, সাঁতার কাটা শিখছে। তারপরে এডুকেশনের মধ্যে মানে শিক্ষার মধ্যে যেগুলো শিখছে সেগুলোও কিন্তু শিখন। আবার একজন সেই শিশুটি যখন প্রাপ্তবয়স্ক, বয়স্ক, বড় হয়ে যাচ্ছে তখনও কিন্তু প্রতিনিয়ত পরিবেশের সাথে অভিযোজন করতে যে, নিজের চাহিদা পূরণ করতে যে যা নতুন কিছু জানছে, যা কিছু শিখছে তাকেই বলা হচ্ছে শিখন। শিখন মানে কিন্তু শুধু বইপত্র পড়া নয়। এবার এই শিখনের মধ্যে দিয়ে কি করতে হবে? শিখন বলতে পারি যে মনোবিজ্ঞানের ভাষায় যখন আসবো, শিখন মানে হচ্ছে আচরণের পরিবর্তন করা। বিভিন্ন মনোবিদ, বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন রকম ডেফিনেশন, সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে বিখ্যাত সংজ্ঞা যদি আমরা দেখি, মনোবিদ ম্যাকগেওক যে সংজ্ঞাটা দিয়েছেন, এই ম্যাকগেওকের সংজ্ঞাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। মনোবিদ ম্যাকগেওক যেটা বলেছেন যে লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপেরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। শিখন হচ্ছে কি? লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ, তাহলে কি মডিফিকেশন? মডিফিকেশন মানে কি? লার্নিং ইজ দ্য মডিফিকেশন। মডিফিকেশন মানে আমরা বলি না মডিফাই করা, অর্থাৎ পরিবর্তন করা, উন্নতি করা, আর চেঞ্জ আনা। লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ কি? মডিফিকেশন অফ বিহেভিয়ার। এই বিহেভিয়ার মানে আমরা জানি কি, পুরোটা লিখলাম না আমি আর। বিহেভিয়ার মানে আচরণ, আমাদের আচার আচরণ। আমরা একটা মানুষকে কি দেখে বিচার করি? এই মানুষটি ভালো, এই মানুষটা খারাপ, আমরা কি দেখে বিচার করি? ওই তার কি আগের দিন বলছিলাম কোনটা ক্লাসে, তার ইউএসজি রিপোর্ট, ব্লাড গ্রুপ এগুলো জেনে তারপরে না, তার আচার আচরণ দেখি। তো লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার। কিসের মধ্যে দিয়ে? থ্রু এক্সপেরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। এই যে এক্সপেরিয়েন্স কথাটা আসছে না, এই এক্সপেরিয়েন্স অ্যান্ড তার সাথে কি? ট্রেনিং। এক্সপেরিয়েন্স অ্যান্ড ট্রেনিং, এই যে এই কথা দুটো খুব ইম্পর্টেন্ট। যে শিখন হচ্ছে আচরণের মডিফিকেশন, পরিবর্তন, উন্নতি। কিসের সাহায্যে? মডিফিকেশন অফ কি? বিহেভিয়ার থ্রু এক্সপেরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। অতীত অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স মানে আগের অভিজ্ঞতা বলি না, অ্যান্ড ট্রেনিং মানে প্রশিক্ষণ। অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণের পরিবর্তন করার প্রক্রিয়াই হচ্ছে শিখন। লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপেরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ এর প্রভাবে আচরণের পরিবর্তন করার প্রক্রিয়াই হচ্ছে শিখন। কে বলছেন? মনোবিদ ম্যাকগিওক। এই ম্যাকগিওকের ডেফিনেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আছে, আরো হাজার মনোবিদ হাজার সংজ্ঞা দিয়েছেন।
এরপর আরো একজন মনোবিদের কথা আমরা জানবো, গার্ডনার মার্ফি। এই মার্ফিও কিন্তু এই তোমার যে শিখনের সংজ্ঞা বিশেষভাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন পরিবেশের প্রয়োজন মেটাতে, শুধু আমার একার নয়, এবারে আমার একার নয়, পরিবেশের সাথে সম্পর্কটা আসি। পরিবেশের প্রয়োজন মেটাতে আমাদের যেসব আচরণের পরিবর্তন ঘটে তাই হলো শিখন। তাহলে কিসের উপর গুরুত্ব দিয়েছেন তিনি? পরিবেশ। পরিবেশের প্রয়োজন মেটাতে আমাদের যেসব আচরণগত পরিবর্তন, কিসের পরিবর্তন? আচরণগত। আচরণগত পরিবর্তন ঘটে। তাহলে দেখো গড়ে পর্দায় কিন্তু আচরণ কথাটা কমন, পরিবর্তন কথাটা কিন্তু কমন। ম্যাকবিয়তের সাথে মডিফিকেশন, পরিবর্তন, বিহেভিয়ার ইনি বলেছেন সে আচরণ একই আসছে। পরিবেশের প্রয়োজন মেটাতে, এইবার প্রশ্ন, তাহলে কি আমার পরিবেশ মানে আমরা বাইরের বিষয়টাকে বুঝি? তাহলে শুধু সেই বাইরের জন্যই আমার শিখন ঘটে না, এখানে পরিবেশ কথাটা আভ্যন্তরীণ পরিবেশ এবং বাহ্যিক পরিবেশ দুটি, ঠিক আছে? আমার ভেতরেও তো একটা পরিবেশ আছে, আমার আভ্যন্তরীণ পরিবেশ আছে। এই যে আমার ভালো লাগা খারাপ লাগা, আমার এটা করলে ভালো লাগবে, আমার এটা প্রয়োজন, সেটা আমার আভ্যন্তরীণ পরিবেশ। সেই পরিবেশটার উন্নতি দরকার আছে, ক্লিয়ার? বা আবার বাইরের প্রয়োজনও কিন্তু আমরা শিখি। আমার চারপাশের অনেক কিছুর প্রয়োজনের জন্য আমাকে কি করতে হয়? আমাকে শিখতে হয়। এইটাকে বলছে পরিবেশের প্রয়োজনে যে আমাদের আচরণগত পরিবর্তন ঘটে বা যে আচরণগত পরিবর্তন ঘটায় তাকেই বলা হচ্ছে শিখন। আবার আমরা স্কিনারের নাম আগে পরে শুনেছি, তো আগে পরে আমরা সবাই শুনেছি, বা যারা আমরা 11-12-এ আছি তারা আমরা পরবর্তীকালে নিশ্চয়ই শুনবো। মনোবিদ স্কিনার, এই স্কিনার হচ্ছেন একজন বিখ্যাত মনোবিদ। স্কিনারও কিন্তু শিখন সম্পর্কে বলেছেন যে লার্নিং ইজ এ প্রসেস অফ প্রোগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডাপশন। লার্নিং ইজ দ্য প্রসেস অফ প্রোগ্রেসিভ বিহেভিয়ার। দেখো সবাই কিন্তু মডিফিকেশন অথবা এই পরিবর্তন বা প্রোগ্রেসিভ গড়ে পড়তায় কিন্তু একই কথা বলছে। এই জায়গাটা ইম্পর্টেন্ট, আসবো আমরা। লার্নিং ইজ দ্য প্রসেস অফ কি? প্রোগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডাপ্টেশন। প্রোগ্রেসিভ বিহেভিয়ার, এই দেখো, আর এই বিহেভিয়ার এই কথাটা কিন্তু সবাই গুরুত্ব দিয়েছে। বিহেভিয়ার ছাড়া তিনটে সংখ্যা বললাম কেউ বলেন, সবাই আচরণের কথা বলেছেন। আর এই মডিফিকেশন, প্রোগ্রেসিভ অথবা যে তোমার যে আচরণগত পরিবর্তন, এই দুটো কমন কিন্তু। প্রোগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডাপশন অর্থাৎ কি বলছে? শিখন হচ্ছে অভিযোজনের জন্য মাধ্যমে আচরণের পরিবর্তন করা। অর্থাৎ এখানেও ঘুরিয়ে ফিরে সে আচরণ আর তার পরিবর্তন। তাহলে সবগুলো সংজ্ঞাকে যদি আমি একত্রিত করি, আর অনেক সংজ্ঞা আছে, একটা কার্যকরী সংজ্ঞা আসার চেষ্টা করি যে অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের সাহায্যে যে বিষয়গুলি ব্যক্তির আচরণ ধারার পরিবর্তন ঘটায় বা আচরণের উন্নতি ঘটায় তাকেই সাধারণভাবে কি বলা যায়? শিখন বলা যায়। তাহলে শিখনের দ্বারা আমার কি হবে? আচরণের একটা পরিবর্তন, বিহেভিয়ারের উন্নতি হবে, মডিফিকেশন হবে। কিরকম? আমি হয়তো একটা জায়গায় গেছি, সেখানকার আদব কায়দা যেটা আছে আমি জানি না, আমাকে শিখতে হবে। শেখার পরে আমি তার মতন, ধরো যারা এখন পড়াশোনা করছে অনেকেরই ইচ্ছা আছে আমি স্কুল সার্ভিস ক্র্যাক করে আমি কি করব? আমি শিক্ষক হব। আমি কোনোদিন একটা স্কুলে পড়াইনি, যখনই আমি চেষ্টা করছি, পড়াশোনা করছি, সব করে SLSTতে সাকসেস হয়ে আমি শিক্ষক বা শিক্ষিকা হচ্ছি। এবার নতুন একটা স্কুলে কাল আমার জয়েনিং আছে, তো জয়েন করেই প্রথম দিন কিন্তু আমি সেখানে যে একটু সমস্যা হবে। আমাকে কি করতে হবে? তাহলে ধীরে ধীরে আমাকে দেখতে হবে যে প্রথম পিরিয়ডটায় স্যার ম্যাডামরা অন্যান্যরা ওখানে কিভাবে বিহেভ করছেন, কি করছে, ক্লাসে কিভাবে যাচ্ছে, কার সাথে। আমি যতই আমার জ্ঞান থাকুক না কেন, আমি আমার সাবজেক্টে বিরাট এক্সপার্ট হই না কেন, আমাকে কি করতে হবে? সেখানে যে তার মতন আচরণ শিখতে হবে। কয়েকদিন যাওয়ার পর আমি ধীরে ধীরে সেটা কিন্তু যে অ্যাডাপ্ট করব, আচরণটা আমার সেই অনুযায়ী হবে। অর্থাৎ আমি এত কিছু জানার পরেও আমার শিখতে হচ্ছে, যেটা বলা হচ্ছে শিখন জীবনব্যাপী প্রক্রিয়া। পরে আসবো বৈশিষ্ট্যের মধ্যে, অর্থাৎ নতুন কিছু আমি সেখানে শিখছি। এইটাই হচ্ছে শিখন, যে প্রতিটা মুহূর্তে পরিবেশের সাথে আমাকে মানিয়ে চলার যে চেষ্টা করা, তাকে বলেছে শিখন। এবার শিখনের বৈশিষ্ট্য আসবো আমরা, প্রকৃতি আসবো, তার স্তর আসবো পরপর। এবার আমরা দেখবো শিখনের বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে? একটা একটা করে আমরা শিখনের বৈশিষ্ট্য ধীরে ধীরে আলোচনা। এবারে শিখনের কতগুলো বৈশিষ্ট্য আমরা পড়বো। শিখন প্রক্রিয়াকে বিশ্লেষণ করলে তার বেশ কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়, আমরা লিখে নিয়েছি সময় বাঁচানোর জন্য, জাস্ট সহজভাবে বিষয়গুলো জানবার চেষ্টা করবো। প্রথম হচ্ছে শিখন জীবনব্যাপী প্রক্রিয়া। ইংরেজিতে বললে বাঙালি ইংরেজি ভালো বোঝে,
লাইফ লং প্রসেস। আগেই যেটা বলছিলাম, শিক্ষণের কোনো নির্দিষ্ট এজ হয় না। কেউ কেউ বলে আমার স্কুল শেষ হয়ে গেছে, আমার শিক্ষা শেষ। তোমার প্রথাগত শিক্ষা শেষ হয়ে গেছে, ফর্মাল এডুকেশন শেষ হয়েছে, কিন্তু লার্নিং, শিখন শেষ হয়নি। এই শিখনটাকে আবার শিক্ষাকে বুলিয়ে দিয়েই তো যত বিপদে পড়েছি। সার্টিফিকেটকে বেশি দাম দিই, অভিজ্ঞতাকে কম দাম দিই, কিন্তু সেটা নয়। শিখন একটা শিশু জন্মের দিনও তাকে শিখতে হয়েছে, মৃত্যুর আগের পর্যন্ত আমাদের প্রতিনিয়ত যতদিন বাঁচব। বলে না, শিখেছো কোথায়, ঠেকেছি যখন। যখনই আমার প্রয়োজন পড়েছে পরিবেশের সাথে অভিযোজন করার, নতুন সমস্যার সম্মুখীন হয়েছি, তখনই আমি শিখেছি। আমি যতই এক্সপার্ট হই না কেন, শিখনটা সারা জীবন ধরে কিছু না কিছু আমাকে, একজন বয়স্ক বুড়ো মানুষ, দাদু ঠাকুমা হয়ে গেছে, সে তার নাতির কাছ থেকে হয়তো মোবাইল চালানোটা শিখছে। তোরা এইসব কি দেখিস, দেখ তো আমাকে একটু কথা বলিয়ে দে তো তোর পিসির সাথে। ফোনটা সে ধরাতে পারছে না, হয়তো সেই নাতিটি বা নাতনিটি খুব ছোট বিড়াল, তুমি পারো না, এই দেখো এইখানে চাপ দিবা, এইটা করবা, দেখবা ফোন চলে যাবে তোমার। হয়তো সে কয়েকদিন পরে সেটা শিখছে। বাবা একটু টিভিটা চালিয়ে দে তো, আমি হয়তো চালাতে পারছি না, বয়স্ক বাড়ির কেউ, বাড়ির ছোট তার চেয়ে কেউ চালিয়ে, এই যে এই সুইচটা চাপ দেবা রিমোটে, তাহলেই তোমার চ্যানেল চেঞ্জ হয়ে যাবে, তোমার স্টার জলসা চলে আসবে, তোমার সিরিয়াল দেখতে থাকবা। এই যে শিখছে ছোট কাছ থেকে, অর্থাৎ বয়সের কোনো ব্যাপার নেই, সব কিন্তু শিখন। ক্লিয়ার? অর্থাৎ শিখনটা সারা জীবন ধরে চলে। নেক্সট কি বললাম, অভিজ্ঞতা নির্ভর। আমরা সংজ্ঞাতে বলেছি এডুকেশন ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপেরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা। যে কোনো শিখনের জন্য পূর্ব অভিজ্ঞতা দরকার, অর্থাৎ আমার এখনকার শিখনের জন্য আগের কোনো একটা অভিজ্ঞতা লাগে। সাপোজ আমি যোগ শিখবো, তার আগে আমাকে সংখ্যা চিনতে হবে, সংখ্যা চেনার আগে আমাকে ভাষা বা শব্দ মানে জানার কৌশল জানতে হবে। আমি দৌড়তো শিখতে হবে একটা শিশু, তার আগে তাকে হাঁটা শিখতে হবে, হাঁটা শেখার আগে তাকে দাঁড়ানো শিখতে হয়েছে, তার আগে বসতে শিখতে হয়েছে, তার আগে তাকে উপুড় হয়ে উল্টানো শিখতে হয়েছে, প্রথমে যেভাবে শুয়ে রাখা হয় সেভাবে শিখে, তাহলে স্টেপ বাই স্টেপ আসে। একটা যে কোনো কিছু শেখার জন্য আগের অভিজ্ঞতা লাগে। পূর্ব অভিজ্ঞতা ছাড়া আমাদের নতুন অভিজ্ঞতা বা নতুন শিখন ঘটতে পারে না। এই জন্য বলছি শিখন কি নির্ভর, শিখন অভিজ্ঞতা নির্ভর। নেক্সট প্রশিক্ষণ নির্ভর। শিখন একবারে আমি শিখলাম আর ফাইনাল খেলে একদম গোল দিয়ে দেবো, এটা হয় না। শিখনের জন্য কি দরকার, প্রশিক্ষণ, ট্রেনিং দরকার, রিহার্সাল দরকার, তাই নয় কি? আমি পরীক্ষার আগে কতবার পড়ছি, তবে তো পারছি আমরা। এমনি এমনি আমি একবার দেখলাম আর সেটা ফাইনালাইজ হয়ে গেল, সেটা হয় না। শিখনকে স্থায়ী করতে গেলে কি প্রয়োজন হয়, সেটা ট্রেনিং দরকার, বারবার চর্চা করা দরকার, অনুশীলন দরকার। ও না ঠিক আছে ফাইনালে মেরে দেবো, ফাইনালে দিয়ে এমন গোল মারলাম সেম সাইড গোল, নিজের গোলকিপারকেই দোকানে মেরে দিয়ে চলে এসেছি, তো এইরকম অবস্থা হয়ে যাবে না হলে, তাই তো? তাহলে ট্রেনিং দরকার। চাহিদা নির্ভর, শিখন চাহিদা ছাড়া হয় না। অর্থাৎ আমার যদি চাহিদা না থাকে, ইচ্ছা না থাকে, জোর করে আমাকে শেখানো যাবে? তুমি আমাকে যতই চেষ্টা করলে আমি শিখবো না, কার ক্ষমতা আছে আমাকে শেখায়? অর্থাৎ চাহিদা। একটা কথা আছে, আমার মা স্বর্গত হয়েছেন খুব বলতেন, হাউসে বিদ্যা কৃপণে ধন। হাউস মানেই তো ইচ্ছা, চাহিদা। অর্থাৎ যদি চাহিদা না থাকে, হাউস না থাকে, তার বিদ্যা হবে না। ঠিক শিখনটা হচ্ছে চাহিদা নির্ভর। আমার যদি চাহিদা না থাকে, কেউ যদি মনে করে আমি শিখবো না, তুমি ধরে নিয়েছো আমি এডুকেশন পড়বো না, আমার জানার ইচ্ছা নাই, এ প্রাণ স্যার তো দূরে থাক। বড় বড় শিক্ষাবিদরা এসে তোমাকে ঘিরে ধরে 24 ঘন্টা বসে থাকলেও তোমাকে শেখানো সম্ভব। আমি যদি মনে করি আমি শিখবো না, তাহলে আর আমার যদি চাহিদা থাকে আমি পারবো। তোমাদের চাহিদা আছে, আমি বারবার বলি তোমরা পারবে, পারতে হবে। তাহলে শিখন চাহিদা নির্ভর। শিখন হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, ধারাবাহিক প্রক্রিয়া। এমন নয় যে ঠিক আছে 5 বছর পর্যন্ত জন্মের পর থেকে শিখবে, তারপরে 6 মাসের রেস্ট, ওই 6 মাস সে কিছু শিখবে না। শিখবে না মানে সে বইপত্র নাই পড়তে পারে, কিন্তু শেখা তার প্রতিনিয়ত চলবে। শেখা এক দিনের জন্য কোনো স্টপ হতে পারে না। তাহলে এটা ধারাবাহিকভাবে চলতে পারে। শিখনটা ব্যক্তিগত প্রক্রিয়া, অর্থাৎ আমি আমার মতন করে শিখবে, তুমি তোমার মতন করে শিখবে, এটাই তো নিয়ম। সবাই একইভাবে একই রকম শিখে, তাহলে তো একই সাবজেক্ট যখন আমরা পড়ছি একই টিচারের কাছে একই স্কুলে সবাই সমান নম্বর পেতাম, কেন পাই না? কারণ যার যার একটা ব্যক্তিগত স্তর আছে, পার্সোনাল লেভেল আছে, ইন্ডিভিজুয়াল ব্যাপার আছে। তোমার ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, আমার ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি একরকম নয়, হতে পারে না। তাই এটাকে বলা হয় ব্যক্তিগত প্রক্রিয়া। এবার একটা বিতর্ক আসছে, ব্যক্তিগত পরের পয়েন্টটি আমি রেখেছি সর্বজনীন বা সার্বজনীন, ইউনিভার্সাল। কেন? এবার বলবে স্যার এই বলছেন ব্যক্তিগত, এই বলছেন সার্বজনীন, ব্যাপারটা কি মাথা ঘোরানো আপনার উদ্দেশ্য? না ভাই,
সার্বজনীন বা সর্বজনীন মানে সবার জন্য, সবার মধ্যে যেটা হয়। শিখনটা আমি আমার ব্যক্তিগতভাবে শিখি, তুমি তোমার ব্যক্তিগতভাবে শেখো, কিন্তু শিখি তো সবাই। পৃথিবীতে এমন কেউ নেই যাকে বলা যাবে যে কিছু শেখেনি। স্কুলে না যেতে পারে কেউ কোনোদিন, তার মানে সে কিছু জানে না, এটা কখনো হতে পারে না। আমার হয়তো পূর্বপুরুষের কেউ বাবা ঠাকুর দাদা কেউ এরকম আছে ঠামা, সে কোনোদিন স্কুলে জানে, নাম সই করতে জানে না, কলম ভেঙে ফেলে শোনা, তার মানে সে অশিক্ষিত, এই কথাটা খবরদার বলা যাবে না। তার শিক্ষা, কিন্তু সেই ঠাকুমা গল্প করতে করতে গান করতে করতে বাড়ি শুদ্ধ লোকের মাঝখানে রান্না এত সুন্দর রান্না করছে, নুন না এক ফোঁটা বেশি হয়েছে না এক ফোঁটা কম হয়েছে। এটাই হচ্ছে তার লার্নিং, শিখন, তার অভিজ্ঞতা। সবাই সবার বেসে তার মতন করে শেখে, এটাকে বলছে সার্বজনীন। পেশনা নির্ভর, পেশনা হচ্ছে মোটিভেশন, পরে পড়াবো আমরা ডিটেলসে, আজকে ডিটেলসে ঢুকবো না এটার মধ্যে। অর্থাৎ কোনো কিছু করার জন্য একজন ব্যক্তি যখন ভেতর থেকে তাগিদ অনুভব করে, না আমার এটা প্রয়োজন, আমাকে চাকরির জন্য পড়তে হবে, পাস করার জন্য পড়তে হবে, এটাকেই পেশনা বলছি মনে করো। সেই পেশনাটা যদি আমার না থাকে, অনেক কিছু চাহিদার মতোই, তাহলে আমার দ্বারা হবে না, আমাকে গোল্লায় যা কেউ আটকাতে পারবে না। আর লাস্ট এটা বলছি সঞ্চালনযোগ্য, বাঙালি ইংরেজি ভালো বোঝে, ট্রান্সফারেবল। ট্রান্সফার কথাটা খুব বুঝি, সঞ্চালন বলে একটু ডিস্টার্ব হয়, ওটা ইংরেজি। ট্রান্সফারেবল, সঞ্চালনযোগ্য মানে একটা শিখন আমরা আর একটা শিখনে কাজে লাগাই কি লাগাই না। শিশুদের শেখানোর সময় বিয়োগ অঙ্ক কিছুতেই শেখানো যায় না, যোগ অঙ্ক শেখানো যাচ্ছে না। মনে কর তোর কাছে 3টে চকলেট আছে, তোকে তোর কাকা আরো 2টো দিয়েছে, তাহলে কটা হলো? এইবার সে যোগ করে 3টে চকলেট, 4টে চকলেট, 5টা চকলেট, ঠিক গেছে। এইবার ওইটাতেই তো সে তাকে কাজে লাগে। এইবার যদি তাকে বলা হয় পরবর্তীতে, বলতো এই 3টে বাকি আর 2টো বাকি কত হলো, দেখা গেল যদি বলে স্যার আমি শুধু চকলেট দিয়ে যোগ করতে পারি, তাহলে তার ওই শিখনের ভ্যালু রইলো না। আমরা তো সেটাকেই ট্রান্সফার করি, তাহলে চকলেট 3টে আর 2টো 5টা হয়েছে, তাহলে 3টে বাকি আর 2টো বাকি 5টা বাকি হয়েছে। ছোটবেলার থেকে শুরু করে আজও অবধি দেখো আমরা একটা জায়গার শিখনকে আর একটা জায়গায় কিন্তু কাজে লাগাই, এটাকেই বলছে শিখন সঞ্চালন, লার্নিং ট্রান্সফার। শিখনকে প্রয়োজনে একটা জায়গার শিখনকে আমরা অন্য একটা জায়গায় কাজে লাগাতে পারি, এটাকেই বলা হচ্ছে শিখন সঞ্চালন। তাই শিখন হচ্ছে সঞ্চালনযোগ্য একটি প্রক্রিয়া। ওকে, এই গেল শিখনের আমার বৈশিষ্ট্য। এবারে নেচার, অনেকটাই এর সাথে কিন্তু মিল হবে, প্রথমেই বলে রাখছি। এর প্রকৃতিগুলো আমরা সংক্ষেপে জানবো, তারপরে তার শ্রেণী বিভাগ এবং তার স্তর আমরা জানবো। এবার প্রকৃতিতে আসছে, আমি লিখে নিচ্ছি। শিখনের প্রকৃতি বা নেচার, এর কিছু নেচার বা প্রকৃতি। নেচার বা প্রকৃতি কাকে বলে? যে আমরা বলি না মানুষের নেচারটা ভালো নয়, তার কাজ কর্ম তার বৈশিষ্ট্য সেইগুলোকে বোঝায়, সব কিছুর একটা সমন্বয়ের উপর হচ্ছে নেচার। বৈশিষ্ট্য শুধু তার ক্যারেক্টার দিকগুলো দেখলাম। নেচার মানে ওভারঅল শিখনটা কিভাবে কাজ করে, কিভাবে চলে, সেই দিকগুলো আমরা জানবো। নেচার প্রথমে হচ্ছে শিখন একটা লক্ষ্যাভিমুখী, আলাদা করলে কি থাকে, লক্ষ্যের অভিমুখী। শিখন সর্বদা একটা লক্ষ্য অনুযায়ী হয়। আমি কিছু শিখি এমনি এমনি, নিশ্চয়ই না, তার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, সেই লক্ষ্য অনুযায়ী কিন্তু আমরা শিখি। অর্থাৎ শিখন সবসময় একটা লক্ষ্যাভিমুখী পরিচালিত। আমি একটা কিছু শিখছি, নতুন একটা অঙ্ক শিখছি, তার একটা কিন্তু এইম আছে যে আবার এই অঙ্কটা পরীক্ষায় আসতে পারে, তাই তো। আমি হঠাৎ বাইক সম্বন্ধে খুব বেশি খোঁজ খবর নিচ্ছি, তার সম্বন্ধে শেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। অর্থাৎ আমার তো বাইক চালানো শেখার ইচ্ছা আছে, একটা বাইক কেনার ইচ্ছা আছে, তাই তো। তাহলে নির্দিষ্ট একটা লক্ষ্য ছাড়া কেউ কোনোদিন কিছু শেখেনি, কেউ কিছু শেখে না। আমরা নির্দিষ্ট লক্ষ্য রেখেই একটা বিষয় শিখি, অর্থাৎ লক্ষ্যহীন কোনো শিখন বা শিক্ষা ঘটে না। তাই বলা হচ্ছে শিখন হচ্ছে লক্ষ্যাভিমুখী। আচরণের পরিবর্তন, শিখনের সংজ্ঞায় আমরা কি দেখেছি? এডুকেশন ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার, ম্যাকগিওর বলেছেন। তাহলে যে কোনো শিখন হচ্ছে তা একটা ব্যক্তির কি করে, তার আচরণকে পরিবর্তন করে, বিহেভিয়ারাল চেঞ্জ আনে। শিখন হচ্ছে আচরণ ধারার পরিবর্তন। অর্থাৎ আচরণ আমার নতুন, আমি যখনই শিখবো, শেখার আগের আচরণ আর শেখার পরের আচরণ কিন্তু আমার কি হবে, আলাদা হবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ শিখন আমার আচরণের পরিবর্তন ঘটায়, যা আমার আচরণে পরিবর্তন আনতে পারে না, তা শিখন হতে পারে না। ক্লিয়ার? ডিটেলসে আমি যাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে, অনেক এখনো বাকি আছে। বিকাশমুখী প্রক্রিয়া, শিখন হচ্ছে সবসময় একটা ডেভেলপমেন্টের প্রক্রিয়া, ঠিক আছে। বিকাশ মানে ইংরাজিতে বলে ডেভেলপমেন্ট, বিকাশ আমরা বৃদ্ধি বিকাশ পরে পড়বো। সারা জীবনব্যাপী আমার যে উন্নতির প্রক্রিয়া তাকে বলছে বিকাশ। অর্থাৎ শিখন আর বিকাশ সমার্থক বলা চলে, দুটো পরিপূরক।
একই রকম। তাই শিখন একটা ডেভেলপমেন্ট বা বিকাশেরই প্রক্রিয়া বলা চলে। নেক্সট হচ্ছে পরিণমন নির্ভর শিখন। পরিণমনের উপর নির্ভর করে, পরেই আমরা করব। পরিণমন ইংরাজিতে বলে ম্যাচুরেশন। ম্যাচুরিটি কথাটা শুনেছি না, পরিপক্কতা। ঠিক আমাদের এই যে বয়সের সাথে সাথে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বা দৈহিক যে পরিণত হওয়ার প্রক্রিয়া তাকে বলছে পরিণমন। এই দৈহিক পরিণত ম্যাচিওর হওয়ার সাথে আমার শিখন নির্ভর করে কি করে না? নিশ্চয়ই করে। একটা 6 মাস বা 1 বছরের ছেলে যদি ভাবে আমি বাইক চালানো শিখবো, সে পারবে? পারবে না। তাকে কিসের জন্য অপেক্ষা করতে হবে? বড় হওয়ার জন্য দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ শক্তপোক্ত হবে। তারপরে এই যে শক্তপোক্ত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে পরিণমন। তাহলে পরিণমন হবে তবে তার শিখন ঘটবে। আমি 2 মাসের বাচ্চাকে বাবা মা চাইছে আমার ছেলে এখন থেকে আবৃত্তি করবে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হবে? তাকে কথা বলা শেখার ওয়েট করতে হবে। সে কথা বলা শেখাটাও হচ্ছে একটা পরিণমন। তারপরেই সে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আমি হব মিনিস্টার, সে কিন্তু তারপরে শিখবে। ক্লিয়ার? তাহলে পরিণমনের ওপর শিখন নির্ভর করছে। ম্যাচুরিটি হলে তবেই আমার লার্নিং হবে। ম্যাচুরিটি যদি না হয় লার্নিং হবে না। তাই বলা হচ্ছে শিখন হচ্ছে পরিণমন নির্ভর। শিখন ও অভিযোজন। অভিযোজন মানে বাংলা আমরা ভালো বুঝি, ইংরাজি ভালো বুঝি, অ্যাডজাস্টমেন্ট। পরিবেশের সাথে আমরা বলেছি না অভিযোজনের প্রক্রিয়া। তাহলে পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটাই তো একটা শিখন। তাহলে শিখন ও অভিযোজন সেই অর্থে কি সমার্থক বলা চলে। একদিক থেকে দেখলে শিখন মানেই অভিযোজন, অভিযোজন মানেই শিখন, অর্থাৎ একে অন্যের পরিপূরক, গভীর পরিপূরক। সঠিক শিখন ঘটলেই আমি অভিযোজন করতে পারবো। আবার অভিযোজন করা মানেই আমার শিখন ঘটেছে। একে অন্যের সাথে গভীর সম্পর্কযুক্ত। ওকে, ওই দইয়ের মিষ্টি দইয়ের মতন চিনি আর দুধকে আর আলাদা করার উপায় নাই। তো অভিযোজন আর শিখনকে আলাদা করার উপায় নেই। ওকে, নেক্সট হচ্ছে সমস্যা নির্ভর। আমরা কখন শিখি? সমস্যা সমাধান করার জন্যই তো শিখি। অর্থাৎ শিখন আমাদের তখনই হয় যখন আমরা সমস্যা সমাধানমূলক শিখন পড়েছি, আবারও প্রয়োজনে পড়বো, প্রবলেম সলভিং। সমস্যার পড়লেই তো আমরা শিখি। একটা কথা আছে না, শিখেছো কোথায়? ঠিকেছি যেথায়। আমরা ঠেকলেই শিখি। ঠেকা মানেই তো সমস্যা। যখনই প্রবলেমে পড়ি তখনই শিখি। মোবাইলের লক আর খুলছে না, তখন ভাই কি করে লক করলে রে, নানান কায়দা কৌশল করতে 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 একটা সময় শিখছি যে এইভাবে আর পড়া যাবে না রে। তাহলে ওই যে সমস্যা নির্ভর প্রক্রিয়া, সমস্যা আসলে তবেই শিখন ঘটে। তাহলে শিখন সর্বদা সমস্যা নির্ভর। আর লাস্ট যেটা বলেছি নতুনত্ব, ইউনিক। শিখন সবসময় একটা নতুনত্ব জিনিস নিয়ে আসে না? আমরা যা কিছু জীবনে নতুনত্ব শিখেছি সেগুলো সবই কিসের ফল? সেগুলো সবই শিখনের ফল। শিখন ঘটেছে মানেই নতুন কিছু শিখেছি। শিখনের মধ্যে দিয়ে আমরা নতুন কিছু সর্বদা আয়ত্ত করি। তাই বলা হচ্ছে শিখন হচ্ছে নতুনত্ব। শিখনের মধ্যে একটা নতুনত্ব প্রক্রিয়া থাকে। এই হলো শিখনের প্রকৃতি। এবারে আসবো আমরা শিখনের স্তর, তারপরে প্রকারভেদে আসবো। শিখনের স্তর, আমি বোর্ডটা ক্লিন করে শিখনের স্তরে আসছি। এবার শিখনের স্তর ভালো করে এই জায়গাটা একটু আমাকে দেখতে হবে। এটা মেমোরি স্টেজের সাথে একই, কিন্তু প্রধান 3টে স্তর এবং তৃতীয় স্তরটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। আলটিমেটলি 4টে স্তর। মাথায় কিচ্ছু ঢুকলো না, আমরা আলোচনা করলে বোঝা যাবে। শিখন ঘটতে গেলে তার কতগুলো স্তর আছে। 1 নম্বর স্তর যদি আমরা দেখি, গ্রহণ। আমরা যদি একটা কিছু শিখতে চাই তাহলে আমাকে প্রথম কি করতে হবে? সেটা আমাকে গ্রহণ করতে হবে। পরিবেশ থেকে, বই থেকে হোক, কারোর মুখ থেকে হোক, দেখে হোক, শুনে হোক, অভিজ্ঞতা হাতে নাতে কাজ করে হোক, আমাকে নিজের মধ্যে আগে গ্রহণ করতে হবে। তো আমি একটা কবিতা মুখস্থ করতে চাই, এমনি এমনি মুখস্থ হয়ে যাবে, শিখে যাবো। কবিতাটা মুখস্থ মানে শিখতে চাই, তাহলে আমাকে পড়তে হবে, অর্থাৎ গ্রহণ করতে হবে নিজের মধ্যে সেটা। সেই স্তরটাকে বলা হচ্ছে গ্রহণ। এইবার সেকেন্ড স্তর যেটা শিখনের, সেটা হচ্ছে ধারণ, রিটেনশন বা স্টোরেজ বলা হয় এটাকে ইংরেজিতে। রিটেনশন বা স্টোরেজ। ধারণ মানে আমরা যদি সব ক্ষেত্রে আমার 2 কানের 100% ব্যবহার করি, খুব খারাপ। আমি এখান দিয়ে শুনলাম, ওখান দিয়ে বের করে দিলাম, ঝামেলায় শেষ, মাঝখানে কিচ্ছু দাঁড়ালো না। স্যার বললো এই কান দিয়ে ঢুকিয়েছি, এখান দিয়ে 100% বের করে দিচ্ছি। তাহলে 2 কানের সঠিক ব্যবহার সবসময় করতে হবে না। তাহলে এইটাকে কেন দিয়েছি? আমাকে কি করতে হবে? যা শিখলাম, যা গ্রহণ করলাম, তার একটা অংশ আমাকে কি করতে হবে? ধরে রাখতে হবে। তো কতটা ধরে রাখছি তার উপরই কিন্তু শিখন নির্ভর করছে। যার ধারণ ক্ষমতা যত বেশি, চালনির ছিদ্র যত কম, সেই চালনিতে জল একটু বেশি টিকবে, অর্থাৎ আমার শিখনে বেশি ঘটবে, দ্রুত ঘটবে, তাড়াতাড়ি ঘটবে, কার্যকরী হবে।
ওই যে যেটা বললাম, এখান দিয়ে যা ঢুকেছে এখান দিয়ে সাথে সাথে পাস করে দিয়েছি, এপাং ওপাং ঝপাং হয়ে যাবে, তার কিচ্ছু টিকবে না, সেটা করা যাবে না। অর্থাৎ ধারণ ক্ষমতা, একটা জিনিস গ্রহণ করার পর, নেয়ার পর নির্দিষ্ট সময় পরে তার কতটা আমি ধরে রাখতে পেরেছি, আমার মেমোরি কতটা ধরে রাখতে পেরেছি, আমি কতটা সেটাকে স্টোর করতে পেরেছি, তাকেই বলা হচ্ছে ধারণ। এইবার খুব ইম্পর্টেন্ট, থার্ড হচ্ছে রিপ্রোডাকশন, পুনরুত্থাপন। পুনরুত্থাপন, পুনরুত্থাপন মানে কি? আমি একটা জিনিস শিখলাম, মনে রাখলাম, কিন্তু যখন কাজের সময় আসলো আমি বলতে পারলাম না, পরীক্ষায় আসলো, সাপোজ আমি পরীক্ষা দিয়ে বোঝাচ্ছি সাধারণ শিক্ষা, আমি একটা জিনিস মুখস্থ করলাম, সেটা আমার মনেও আছে, পরীক্ষার হলে যে আমাকে যখন স্যার তো সাপোজ ভাইবা পরীক্ষা হচ্ছে, স্যার আমি জানি, আমি বলবো না, তার মানে কি দাঁড়াবে আমি জানি না, আমি বললাম না, আমি একদম পাক্কা ক্রিমিনালের মতন মুখ বন্ধ করে রাখলাম, যা খুশি বলে যাও স্যার, আমি মুখ নেই বলে গা, তাহলে সেই শেখার কোনো মানে রইল কার্যক্ষেত্রে? অর্থাৎ প্রয়োজনে আমাকে কি করতে হবে? প্রয়োগ উত্থাপন করতে হবে, পুনরায় উত্থাপন, পুনরুত্থাপন, রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন এটাকে আমাকে করতে হবে, রিপ্রোডাকশন বলা হয় পুনরুত্থাপন। এই পুনরুত্থাপনের দুটো ভাগ হয় আবার, ঠিক আছে? এই পুনরুত্থাপনের দুটো ভাগ, এইটাকে আর আমি 3 নম্বরে রাখছি না, আধুনিক কালে এই 3 নম্বরটাকে আর 3 নম্বর বলা হচ্ছে না, এই দুটো ভাগকে, পুনরুত্থাপনকে আউট করে ডাইরেক্ট এর দুটো ভাগকে সরাসরি শ্রেণী বিভাগ করে দেওয়া হচ্ছে, 3 আর 4। সেটা কি কি? পুনরুত্থাপনের প্রথম ভাগ হচ্ছে পুনরুদ্রেক, রিকল, পুনরুদ্রেক, পুনরুদ্রেক, রিকল, আর হচ্ছে প্রত্যাভিজ্ঞা, রিকগনিশন, পুনরুদ্রেক আর প্রত্যাভিজ্ঞা। পুনরুদ্রেক মানে কি? সরাসরি মনে করতে পারে, আমি যেটা শিখেছি, তোমাকে এবার জিজ্ঞাসা করি ভারতের স্বাধীনতা দিবস কবে? স্যার 15 আগস্ট 1947। আচ্ছা, ওই শিক্ষার প্রধান উপাদান কি? স্যার শিক্ষার্থী। আচ্ছা, শিক্ষার অবস্থা, আরেকটি ব্যক্তিগত ছাড়া, জৈব ছাড়া অজৈব একটি উপাদানের নাম বলো, বা একটা উপাদানের নাম বলো, পাঠ্যক্রম। এই যে এই ধরনের আমি সরাসরি মনের থেকে মনে করতে পারা, সেটাকে বলছে সরাসরি মনে করতে পারার যে প্রক্রিয়া, তাকে বলছে পুনরুদ্রেক। আমি একদম যখন প্রয়োজন আমি নতুন করে উদ্রেক করতে পারছি। আর প্রত্যাভিজ্ঞা, রিকগনিশন মানে চিনে নেওয়া, সরাসরি আমি মনে করতে পারছি না, বলি না পেটে আসছে মুখে আসছে না, জানি বলতে পারছি না, স্যার একটু ক্লু দেন, অপশন দিলেই বলতে পারবো, হয়তো এটাই প্রত্যাভিজ্ঞা, দেখে চিনতে পারা, সরাসরি আমি মনে করতে পারছি না। যখন আমাকে অপশন দেওয়া হচ্ছে, আচ্ছা পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? 1757, 1857, 1947, 1796, তখন আমি বলছি ও স্যার 1757 সালে হয়েছিল, দেখে চিনতে পারা। কোনো একজনের নাম, তোমার ছোটবেলার কটা বন্ধু, যে কটা বন্ধু ছিল সব কটা লিখলাম, অনেক ভেবেছি, আর কোনো বন্ধুর নাম মনে আসলো না, এ কটাই আমার বন্ধু ছিল। তো তারপরে বিকেলবেলায় একটা অনেক দিন পরে এক বন্ধুর সাথে দেখা, আরে এও তো আমার বন্ধু ছিল, দেখলাম বলে চিনতে পারলাম, দিস ইজ কল রিকগনিশন, প্রত্যাভিজ্ঞা। তাহলে এই পুনরুদ্রেকের দুটো ভাগ, দুই ভাবে উদ্রেক করেছে, একটা ডাইরেক্ট, একটা দেখেছে না, চিনে নেওয়া। এই জন্য পুনরুত্থাপনটাকে আর আলাদা করে ভাগ দেখাচ্ছি না, 3 দিয়ে 1, 2 বা 4, 5 বলছি না। গ্রহণ 1 নম্বর, সেকেন্ড ধারণ, থার্ড পুনরুদ্রেক, 4 প্রত্যাভিজ্ঞা। এই পুনরুদ্রেক আর প্রত্যাভিজ্ঞার মাদার হচ্ছে পুনরুত্থাপন। এখন আর মাদারকে আলাদা করে না দেখিয়ে 2 সনকে আলাদা করে দেখিয়ে দেওয়া হচ্ছে। ওকে, তাহলে শিখনের প্রথম স্তর যদি বলে গ্রহণ, দ্বিতীয় স্তর ধারণ বা সংরক্ষণ, তৃতীয় স্তর পুনরুদ্রেক, চতুর্থ স্তর প্রত্যাভিজ্ঞা। পুনরুদ্রেক ও প্রত্যাভিজ্ঞাকে একত্রে কি বলা হয়? পুনরুত্থাপন, রিপ্রোডাকশন, রিকল, রিকগনিশন। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এই হলো শিখনের স্তর বা পর্যায়। আবার যখন আমরা মেমোরি পড়বো, স্মৃতির স্তরও সেম। এইবার লাস্ট আসবো আমরা শিখনের শ্রেণী বিভাগটা আমরা লিখে নিয়ে আলোচনায়। শ্রেণী বিভাগ বিভিন্নভাবে করা যায় শিখনকে, আমি 5টা শ্রেণী বিভাগ বলছি, এর বাইরেও আরও আছে, প্রথমেই বলে নিলাম মেন 5টা। 1, 2 করে দেখো লিখেছি। 1 বলেছি উদ্দেশ্যমূলক, 2 হচ্ছে সহযোগী শিখন, 3 নম্বর হচ্ছে বিকাশমূলক, সাধারণ ধারণামূলক, সাধারণ কথা আমরা লিখিনি, 5 হচ্ছে ক্রমোচ্চশীল শিখন। 5টা দিক থেকে আমরা ভাগ করেছি। এর আবার সাব ভাগ আছে। উদ্দেশ্যমূলক, উদ্দেশ্যের দিক থেকে শিখন সাধারণত 2 ভাগ, একটা হচ্ছে প্রাথমিক, একটা সহযোগী। প্রাথমিক বলছে বেসিক লার্নিং গুলো, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, এগুলো জোগাড় করবার জন্য আমাদের কতগুলো বেসিক জিনিস অটোমেটিক শিখি, আমরা জীবনের সাথে সাথে শিখি, সেইগুলোকে বলা হচ্ছে
প্রাথমিক লার্নিং, প্রাইমারি লার্নিং, প্রাথমিক শিখন। আর সহযোগী এই প্রাথমিক যে শিখনগুলো তাকে কার্যকরী করবার জন্য কিছু অ্যাসোসিয়েট দরকার হয় না? অ্যাসিস্ট্যান্ট লাগে একটা জিনিসকে ইফেক্টিভ করতে গেলে, সেই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সহযোগী। অর্থাৎ কোনো একটা সাধারণ শিখনকে সহযোগিতা করবার জন্য যে শিখন সেটাকে বলছে সহযোগী শিখন। আর সহগামী, সহগামী হচ্ছে অনেক সময় আমরা কিছু শিখি না চাইলে, আমার প্রয়োজন নেই, ইচ্ছা নেই, তাও দেখবে শিখে যাই। বন্ধুদের সাথে থেকে কিছু আচরণ শিখে যাই, আমার ইচ্ছা ছিল না এটা শেখার, কিন্তু কি করে যেন আমি শিখে গেছি। আমার কিছু খারাপ আচরণ, কিছু ভালো আচরণ, অপ্রয়োজনীয় আচরণ যাই হোক না কেন, আমি না চাইতেও শিখে যাই, সেটাকে বলছে সহগামী শিখন। আমি সংক্ষেপেই যাবো কারণ বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। বিকাশমূলক, এই বিকাশমূলক শিখনকে ডেভেলপমেন্ট হতে গেলে সারা জীবনব্যাপী ব্যক্তি বহু কিছু শেখে। তাকে আবার 7টা শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম হচ্ছে প্রতিষ্ঠান নির্ভর বা প্রাতিষ্ঠানিক শিক্ষা, স্কুল কলেজ বইপত্র পড়ে নিয়ম মেনে যে শিখনগুলো শিখি একদম টাইম টু টাইম, সেটাকে বলছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। নেক্সট হচ্ছে প্রক্ষোভমূলক, আমাদের প্রত্যেকের প্রক্ষোভ থেকে, প্রক্ষোভ মানে কি? প্রক্ষোভের ইংরেজি হচ্ছে ইমোশন, কিন্তু ইমোশন বলতে সাধারণত আমরা আবেগকে বুঝি। আমাদের শিক্ষা বিজ্ঞান মনোবিজ্ঞানে ইমোশন মানে শুধু আবেগ নয়, আবেগমূলক সমস্ত আচরণই হচ্ছে প্রক্ষোভ। যেমন রাগ, দুঃখ, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা করা, হিংসা করা, ক্ষমা করা, অনুভূতিমূলক আচরণ, সমস্ত কিছুই হচ্ছে প্রক্ষোভ। এই প্রক্ষোভগুলো ছোটবেলা থেকে নিয়ন্ত্রণ করতে যে একটা শিশু যেখানে সেখানে কান্না করে দেয়, একটু বড় হলে সে সব জায়গায় কান্না করে না, তার চেয়ে অনেক বহুগুণ কষ্ট হলেও কান্না আর সে করছে না। এই যে নিয়ন্ত্রণ করাটাও তো একটা শিখন। আমি ছোটবেলায় যেখানে সেখানে কান্না করে দিয়েছি সাধারণ কষ্ট পেলে, কেউ একটু যদি ইয়ে করে যায় তোর সাথে কথা নেই আড়ি, সেই এখন আমরা এই বয়সে এসে কি করছি, কারোর প্রতি আমার চরম ঘৃণা, তবু তার আরে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। অর্থাৎ এটাই তো শিখছি। আমার প্রক্ষোভ, রাগ নামক প্রক্ষোভটা ছোটবেলা আমি কন্ট্রোল করতে পারতাম না, এখন পারছি, এটা শিক্ষা। এই ধরনের শিক্ষা এটাকে বলে যে প্রক্ষোভমূলক শিখন। বৌদ্ধিক শিখন, যেটাকে আমরা বলছি মেন্টাল, বৌদ্ধিক, অর্থাৎ যা কিছু স্মৃতি, যুক্তি, এগুলো উন্নতি করার জন্য জ্ঞানমূলক যে শিখন সেটাকে বলছে বৌদ্ধিক শিখন। নৈতিক, মোরালিটি, আমরা নীতিবোধ শিখি না, ডাইরেক্ট বেন্ডের কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা উচিত, কোনটা অনুচিত, এই যে সেটাকে বলেছে নৈতিক শিখন। সংবেদন, সংবেদন প্রত্যক্ষ ধারণা, জ্ঞানার্জনের 3টি প্রক্রিয়া হয়, পরে বলবো আমরা। সংবেদন হচ্ছে বাইরের যে পরিবেশ আছে তা হচ্ছে উদ্দীপক, আর আমরা সেই উদ্দীপক আমাকে উত্তেজিত করে। 5টা আমাদের জ্ঞানেন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক। এই 5টা জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে যখন আমরা কোনো বাইরের উদ্দীপক আমাকে উত্তেজিত করছি, তার মধ্যে দিয়ে যে শিখন ঘটছে তাকেই বলছে সংবেদনমূলক শিখন। দেহ সঞ্চালন, শিশু শেখে না দেহ ট্রান্সফার করা। একদম ছোটবেলায় আমি এভাবে হাত দিয়ে পেন ধরার ক্ষমতা আমার ছিল, কোনো শিশুর থাকে না। একটা ছোট্ট শিশুকে একটা পেন দেবে, সে এইভাবে ধরবে, কিন্তু এখন আমরা এইভাবে ধরছি, সুইয়ের মধ্যে সুতো ঢোকাতে পারছি। এই যে ছোট, এগুলো তো দেহ সঞ্চালনগত। একটা ছোট্ট শিশু পারবে সুয়ে সুতো ঢোকাতে? তার দেহ সঞ্চালনটা হয়নি। এই দেহ সঞ্চালনমূলক শিখনটাকেও একটা শিখনের পর্যায়ে ফেলেছে। সামাজিক, মানুষ সমাজবদ্ধ জীব, আমার ভালো মন্দ খারাপ সবকিছুর দায়বদ্ধতা আমার কার কাছে? সমাজের কাছে। এই সমাজের থেকে আমরা কিছু শিখে থাকি, সেটা সামাজিক শিখন। আর ধারণামূলক, সাধারণ ধারণামূলক শিখন, কিছু বিষয়ে ধারণা গঠিত হয়ে যায়, তার মধ্যে দিয়ে আমরা ভালো মন্দ খারাপ, সুখ দুঃখ, এই ধরনের বিভিন্ন বিষয় একটা ধারণা করতে করতে আমরা শিখে যাই, ধারণামূলক শিখন। বা কোনো বস্তু সম্পর্কে ধারণা, কোনটা গোল, কোনটা চৌকো, কোনটা উঁচু, কোনটা নিচু, কোনটা কঠিন, কোনটা তরল, ঠান্ডা কি গরম কি, এই যে সমস্ত বিষয়ের একটা কনসেপ্ট, এই কনসেপচুয়াল লার্নিং। লাস্ট হচ্ছে ক্রমোচ্চশীল। এই ক্রমোচ্চশীল শিখনটা আমি ডিটেলসে এখানে জায়গা হবে না বলে 4টে ভাগ হলো, এইটাকে আবার আমরা গ্যাগনের শিখনটা ডিটেলসে আসছি। ক্রমোচ্চশীল শিখন, এটার প্রবক্তা হচ্ছেন রবার্ট গ্যাগনে বলে একজন মনোবিদ। তিনি, এটা কিন্তু খুব পুরনো তত্ত্ব নয়, 1970 সালে তার বিখ্যাত যে গ্রন্থ আছে দ্য কন্ডিশনস অফ লার্নিং, দ্য কন্ডিশনস অফ লার্নিং গ্রন্থে শিখন বলেছেন শিখন কতগুলো পর্যায় মেনে হয়। ক্রমোচ্চশীল মানে নিচের থেকে ধীরে ধীরে উপরের দিকে যায়। দেখো এই যে পয়েন্টগুলো লিখেছি, একটা লাইনে 8 বলে পারে 8, 7, 6, 5, 4, 3, 2, 1। অর্থাৎ শিখনটা এইভাবে উঠছে, নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, ক্রমশ হাই লেভেলে যায় শিখন। অর্থাৎ শেখা আমাদের প্রথম যেটা শিখি খুব সহজভাবে শিখি, ধীরে ধীরে উচ্চ পর্যায়ে যায়। সংক্ষেপে প্রথম তিনি বলেছেন সংকেতমূলক শিখন, সিগন্যাল লার্নিং। অর্থাৎ কোনো একটা সংকেত আমরা দেখলে
সেই অনুযায়ী কি করি আমরা আচরণ করি, শিখি। যেমন শিশুর সামনে হাত এরম করলে কোলে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, তো সেটা হচ্ছে ওর কাছে একটা সিগনাল যে এরম করেছে মানে আমাকে কোলে নেবে। সে কিন্তু ভালো মন্দ কিচ্ছু বুঝছে না, এটা সংকেত। তারপরে সেখানে হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়া। নির্দিষ্ট উদ্দীপক দেখলে আমরা নির্দিষ্ট রকম প্রতিক্রিয়া করি। অর্থাৎ সবচেয়ে সরলতম শিখন হচ্ছে সংকেতমূলক শিখন, তার যে একটু জটিল হচ্ছে উদ্দীপক। নির্দিষ্ট উদ্দীপকের প্রেক্ষিতে আমরা নির্দিষ্ট একটা প্রতিক্রিয়া করি। নেক্সট থার্ড হচ্ছে চেইন লার্নিং, শৃঙ্খলীকরণ। অর্থাৎ আমরা ধীরে ধীরে আচরণগুলোকে একটা শৃঙ্খলে, একটা শেকলের মতন একটার সাথে একটা, এটার পর একটা, এটার পর একটা শৃঙ্খলীবদ্ধ করতে চেষ্টা করি। নেক্সট হচ্ছে ভাষাগত অনুষঙ্গ। অর্থাৎ আমাদের কথা বলা, শব্দ, ভাষাটা একটা অন্যতম উপাদান। সেই ভাষাকে কাজে লাগিয়ে আমরা মিল খুঁজে চেষ্টা করি। ভাষাগত অনুষঙ্গ, যে এটার সাথে এটার মিল আছে, অনুষঙ্গ মানে মিল, এটার সাথে এটা মিল আছে, তাহলে এই দুটো এক, এই যে সেইটা। নেক্সট বহুমুখী পার্থক্যীকরণ, অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে কি করি পার্থক্য, গরু আর ছাগলকে আলাদা করা, একই রকম দেখলে কি করবে, কাক আর বককে আলাদা করা, বহুমুখী পার্থক্যকরণ। এবার ধারণা গঠন, এটা আরো বেশি উন্নত শিখন। ধারণা মানে কোনো বস্তু সম্পর্কে আমার জ্ঞান অর্জনের ফলে সেটা সম্বন্ধে সঠিক কনসেপ্ট তৈরি হয়েছে। যে গরু মানে সে দুধ দেয়, সে গাছের পাতা খায়, ঘাস খায়, খড় খায়, আর পাখি মানে সে উড়ে বেড়ায়। অর্থাৎ সঠিক একটা ধারণা তৈরি হওয়া, নিয়ম শিখন। অর্থাৎ তোমার যে এই পর্যায়ে এসে কি হচ্ছে, রুল লার্নিং, কিছু নির্দিষ্ট বিষয়গুলো আমরা নিয়মের প্রেক্ষিতে আলাদা আলাদা করতে পারছি। যে টেম্পারেচার বেশি হচ্ছে মানে এবার জলটা ফুটবে, এই টেম্পারেচার হলে জল কিন্তু বরফ হয়ে যাবে। অর্থাৎ নির্দিষ্ট নিয়মের প্রেক্ষিতে নির্দিষ্ট বস্তুকে আলাদা করতে পারা। লাস্ট সবচেয়ে উন্নত মানের শিখন হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন। সবচেয়ে সহজতম বলেছে কি জ্ঞানে সংকেতমূলক, আর সবচেয়ে উন্নত শিখন হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন, প্রবলেম সলভিং। অর্থাৎ প্রাণী যখন, ব্যক্তি যখন কোনো সমস্যায় পড়ছে, সমস্যাটা বুঝছে, সেই অনুযায়ী কি করে সমাধান করা যায় সেটা করার চেষ্টা করছে, এটাকে বলছে প্রবলেম সলভিং বা সমস্যা সমাধানমূলক শিখন। তাহলে রবার্ট গ্যাগনে শিখনের কটা পর্যায়ের কথা বলেছেন, স্তরের কথা বলেছেন 8টি। সবচেয়ে সরলতম সহজতম শিখন কোনটি, সংকেতমূলক শিখন। সবচেয়ে জটিলতম শিখন কোনটি, সমস্যা সমাধানমূলক শিখন। শিখনের প্রথম স্তর গ্যাগনের মতে কোনটি, সংকেতমূলক শিখন। শেষ স্তর কোনটি, সমস্যা সমাধানমূলক শিখন। এই ছিল আমাদের শিখন সম্পর্কে সংক্ষিপ্ত আকারের ধারণা। পরবর্তী সময় আমরা পরবর্তী যা আছে সিলেবাস অনুযায়ী আগাবো, এবং এর সাথে সাথে আমরা এসএলএসটির যে ইন্টারভিউ আছে সামনে সেটা নিয়ে ডেমো ক্লাস, সেই সমস্ত ক্লাসও কিন্তু চলবে, প্রাইমারি টেটের ক্লাসও চলবে। ক্লাসটি কেমন লাগছে বা কতটা প্রয়োজনীয় উপযোগী অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।